হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমরা যে এনিমি সিরিজটা এক্সপ্লেন করা শুরু করেছি, আজ আমরা তার সেকেন্ড পার্ট দেখব। তো আর বেশি দেরি না করে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। দ্বিতীয় পর্বের শুরুতে আমরা দেখতে পাই তানজিরো তার বোনকে নিয়ে হাঁটতে হাঁটতে একটা গ্রামে এসে পৌঁছায়। তানজিরোর বোনকে ক্যারি করার জন্য তার একটা বাস্কেট প্রয়োজন হবে, আর বাস্কেট বানানোর জন্য বাঁশের দরকার। তাই তানজিরো করে কি, এই গ্রামের লোকের কাছে যায় এবং তার কাছে শোনে কোনো পুরনো বাস্কেট আছে কিনা এবং সেটা ঠিক করার জন্য কিছু বাঁশ চায়। তবে সে বিনামূল্যে চায় না, এগুলোর বদলে টাকাও দিতে চায়। কিন্তু লোকটা বলে, নিয়ে নাও, ওইটা এমনিতেও আমার কোনো কাজে লাগে না। কিন্তু যখন আমরা দেখি তানজিরো জোর করেই ওই লোকটাকে টাকা দিতে চায়, কিন্তু সে টাকা নিতে চায় না কোনোভাবেই। তানজিরো তারপরে জোর করে টাকা দেয়, আর তারপর আমরা দেখি সে তার পুরনো বাস্কেটটিকে ঠিক করে আর তারপর নিজুকোর কাছে যায়, যাকে কিনা পাহাড়ের গুহার মধ্যে রেখে এসেছিল। কিন্তু আমরা দেখতে পাই নিজুকো ভয়ে মাটি খুঁড়ে মাটির মধ্যে বসে আছে, আর তার ভয়ের কারণ হচ্ছে সূর্যের আলো। ডেমনদের গায়ে যদি সূর্যের আলো পড়ে তাহলে তারা মারা যাবে। তো তারপর তানজিরো তার বোনের কাছে গিয়ে বলে, তুমি আমার বাস্কেটের মধ্যে ঢুকে পড়ো যাতে আমরা দিনের মধ্যেও এগোতে পারি। তবে নিজুকো তার ভাইয়ের কথা কিছুই বুঝতে পারছিল না, তারপরেও সে বাস্কেটের ভিতরে গিয়ে বসে। কিন্তু দেখা যায় বাস্কেটটি অনেক ছোট হয়ে যায় নিজুকোর জন্য। তখন তানজিরো তার বোনকে বলে, তুমি এর আগে যেভাবে অনেক বড় হয়ে গিয়েছিলে সেভাবে কি তুমি অনেক ছোট হয়ে যেতে পারবে? তখন নিজুকো ছোট হয়ে বাস্কেটের মধ্যে ঢুকে পড়ে, আর তারপর আমরা দেখি তানজিরো বোনকে পিঠে করে নিয়ে আবার হাঁটা শুরু করে। আর হাঁটতে হাঁটতে পথের মধ্যে একটা মহিলার সাথে দেখা হয়, আর তার কাছে তানজিরো শিরগিরি পাহাড়ের রাস্তা জিজ্ঞাসা করে। তো ওই মহিলাটা বলেও দেয়, কিন্তু এটাও বলে, দেখো ওই পাহাড়ে রাতে একা চলা খুবই বিপজ্জনক। এর আগে অনেকেই রাতে ওই পাহাড়ের দিকে এগিয়েছে, কিন্তু তারা আজ পর্যন্ত ফিরে আসেনি, এই জন্য সাবধানে থেকো। তো তানজিরো তখন বলে, আপনাকে অনেক ধন্যবাদ, আমি নিজের খেয়াল রাখবো। তারপর সে আবারও হাঁটা শুরু করে, আর দেখতে দেখতে রাত নেমে পড়ে। তারপর তানজিরো একটা টেম্পল দেখতে পায়, আর সে সিদ্ধান্ত নেয় আজ রাতটা ওইখানে থাকবে। আর টেম্পলের কাছে যেতেই তানজিরো রক্তের ঘ্রাণ পায়, আর এরপর সে যখন টেম্পলের ভিতরে যায় তখন সে চমকে ওঠে। সে দেখতে পায় এখানে ডেমনটা হামলা করেছে এবং এখানে যেসব মানুষ জীবিত ছিল তাদের সবাইকে মেরে ফেলেছে। তো তানজিরো সেখানে একটা ডেমনকে দেখতে পায় যে কিনা মানুষের মাংস খাচ্ছিল। তো এখানে তানজিরোর সাথে একটা ডেমন মানে ওর বোন ছিল। তো ডেমনটা প্রথমে তানজিরোর বোনের ঘ্রাণটা পায়, মনে করে ওরা কোনো মানুষ নয়, হয়তো আর একটা ডেমন। তারপর ডেমনটা তানজিরোকে ওয়ার্নিং দেয়। ডেমনটা বলে, এটা আমার এলাকা, এই এলাকায় তুমি কেন এসেছো? আমি কিন্তু তোমাকে দেখে নেব। এদিকে আমরা দেখি এত রক্ত দেখে তানজিরোর বোনের মুখ দিয়ে লল পড়ছে, কিন্তু তারপর যখন ওই ডেমনটা কাছে আসে তখন সে তানজিরোর গন্ধ পেয়ে যায় এবং বুঝতে পারে এখানে একটা মানুষ রয়েছে। সে তানজিরোকে খাওয়ার জন্য হামলা করে, কিন্তু তানজিরো ডেমনের গলা কেটে দেয়। কিন্তু ডেমনটা বলে, কুড়ালটা দিয়ে মারা এতটাও খারাপ হয়নি, কিন্তু এই আঘাতটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর দেখতে দেখতে তাই হয়, আঘাতটা ঠিক হয়ে যায়। আর তখন আমরা দেখি ডেমনটা এক নিমিষে তানজিরোর সামনে থেকে গায়েব হয়ে যায় এবং হঠাৎ করে তানজিরোর সামনে আবার চলে আসে এবং তানজিরোকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর তারপর গলা চেপে ধরে। আর এই অবস্থায় তানজিরোর শ্বাস প্রায় বন্ধ হতে শুরু করে এবং তানজিরো প্রায় মারাই পড়ছিল। আর এটা দেখে নিজুকার হুঁশ ফিরে আসে এবং ডেমনকে সে একটা লাথি মারে। তারপর আমরা দেখি নিজুকো ওই বিনা মাথাওয়ালা ডেমনটার শরীরকে লাথি দিয়ে দূরে সরিয়ে দেয়। তো এতে আমরা বুঝতে পারি তানজিরোর বোনও একটা শক্তিশালী ডেমন। কিন্তু এত কিছুর পরেও ডেমনটা মরেনি, ডেমনটার মাথা এক জায়গায় জীবিত আছে এবং শরীরটা আরেক জায়গায় জীবিত। তারপর ডেমনটা বলে, আমি প্রথম গন্ধটা ঠিকই পেয়েছিলাম, তোমাদের মধ্যে একজন ডেমন ঠিকই রয়েছে, কিন্তু তোমরা একজন ডেমন আর একজন মানুষ একসাথে কিভাবে? এটা বলেই ডেমনটা তার বডি দিয়ে নিজুকোর উপর হামলা করে, আর আমরা দেখি ডেমনটা আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। আর তানজিরো নিজুকোকে বাঁচাতে কুড়ুল নিয়ে ছুটে যায়। আর তখনই আমরা দেখি ওই ডেমনের কাটা মাথা থেকে দুইটা হাত বের হয় এবং ওইটা আবার তানজিরোর উপর হামলা করে, কিন্তু তানজিরো কি করবে বুঝতে পারে না। তখন তানজিরো তার মাথা ডেমনের মাথায় মেরে দেয়। এর ফলে আমরা বুঝতে পারি ডেমনটা মাথার দিক দিয়ে দুর্বল এবং এটার প্রভাব ডেমনটার উপর খুব ভালো মতোই পড়ে। যখন ডেমনটাকে আবার মাথা দিয়ে মারে তখন ডেমনটা একটু দুর্বল হয়। তখন তানজিরো কুড়াল ছুঁড়ে মারে, এর ফলে ডেমনটার মাথা এবং হাত গাছের সাথে আটকে যায়। আর তারপর তানজিরো যায় নিজুকোকে খুঁজতে। নিজুকোকে খুঁজতে খুঁজতে সে দেখতে পায় নিজুকো ডেমনটার সাথে ফাইট করছে এবং ডেমনটা তার বোনের অবস্থা খারাপ করে দিয়েছে। আর এই জন্য তানজিরো রেগে যায় এবং ডেমনটাকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দেয় এবং নিজেও নিচে পড়ে যেতে থাকে। তারপর তার বোন তাকে ধরে নেয়। এরপর দেখা যায় ডেমনটার শরীর নিচে পড়ে যাওয়ার ফলে ডেমনটার মাথা বেহুশ হয়ে যায়। আর এরপর তানজিরো ওই ডেমনটার মাথার কাছে যায় এবং একটা ছুরি নিয়ে বলে, এই ডেমনটা আমার পরিবারকে মারেনি, কারণ এর ঘৃণা আলাদা, কিন্তু ওকে আমার মারতে হবে, না হলে ও আরো নিষ্পাপ মানুষদের মেরে খাবে। তানজিরো ছুরি তো হাতে নিয়েছিল, কিন্তু তার সাহস হচ্ছিল না সে এই ডেমনটাকে হত্যা করবে। তখন ওখানে একজন লাল মুখোশ পরা লোক আসে, তাকে দেখে তানজিরো ঘাবড়ে যায়। তারপর লোকটি তানজিরোকে বলে, এই ছুরি দিয়ে তুমি ডেমনটাকে মারতে পারবে না। সে তানজিরোকে একটা পাথরের দিকে ইশারা করে। তখন তানজিরো বুঝে যায় এই ডেমনটাকে মাথায় পাথর দিয়ে মারতে হবে, কিন্তু আবারও একই জিনিস হয়, সে ডেমনকে মারার সাহস পায় না,
কারণ এর আগে তানজিরো কাউকে মারেনি। এটা দেখে মুখোশ পরা লোকটি খুবই বিরক্ত হয় আর ভাবতে থাকে কিছুক্ষণ আগে ছেলেটি মরতে বসেছিল এই ডেমনটার হাতেই, কিন্তু তারপরেও ও এই ডেমনকে মারতে সাহস করতে পারছে না। হয় ও বেশি দয়ালু, না হয় ও ভীতু। কিন্তু তখনই ডেমনটার জ্ঞান ফিরে আসে আর ডেমনটা বলতে থাকে আমার শরীর কি বেঁচে আছে। তখনই সে তানজিরোকে দেখে রেগে যায় আর তার উপর হামলা করার আগেই সূর্য উঠে যায় এবং ডেমনটা পুড়ে মারা যায়। আর তারপর তানজিরো নিজুকোকে খুঁজতে থাকে আর এরপর সে যখন টেম্পলের ভিতরে যায় সে দেখতে পায় নিজুকো আগে থেকেই বাস্কেটের ভিতরে বসে আছে। এরপর মুখোশ পরা লোকটি তানজিরোর কাছে আসে এবং সে তানজিরোকে তার নাম ধরে ডাক দেয়। তো সে এসে তার নাম বলে সাকুনজি উরুকো ডাকি। মানে প্রথম পর্বে ওই ডেমন স্লেয়ারটা যার সাথে দেখা করতে বলছিল এইটা সেই লোক। তো এখন থেকে ইনার নাম আমরা সাকুনজি বলে ডাকবো। তো সাকুনজি বলে তোমাকে কিয়োতো মিয়ুকো পাঠিয়েছে তাই না? তখন তানজিরো বলে হ্যাঁ। তখন আবার সাকুনজি বলে কাল যদি তোমার বোন মানুষ মেরে খেয়ে ফেলে তখন তুমি কি করবে? এটার উত্তর তানজিরো দিতে পারে না, সে চুপ করে থাকে। আর সাকুনজি ওর গালে অনেক জোরে একটা চড় মারে আর বলে তুমি এত সময় এই জন্য চুপ ছিলে কারণ তোমার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার গতি খুবই ধীর। এরপর সাকুনজি বলে তোমার বোন যদি পরে মানুষ মেরে খেতে শুরু করে তখন তুমি দুইটি কাজ করতে পারো। একটা হলো তোমার বোনকে মেরে ফেলা আর দ্বিতীয়টা হলো নিজেকে মেরে ফেলা, যাতে তোমার বোনকে আমরা মেরে ফেলছি এটা তোমার দেখতে না হয়। তখন তানজিরো বলে আমি আপনাকে কথা দিচ্ছি আমার বোন কখনোই মানুষ খুন করবে না। আর এরপর সাকুনজি বলে আমি তোমার একটা পরীক্ষা নিতে চাই, আমি দেখতে চাই তুমি কি একটা ডেমনস্ট্রেটর হতে পারবে নাকি পারবে না। তো এরপর সাকুনজি তানজিরোকে বলে নিজুকোকে নিয়ে আমার পিছু নেও। আর তারপর সাকুনজি তাড়াতাড়ি দৌড়াতে থাকে। তো তানজিরো তার পিছনে দৌড়াতে থাকে কিন্তু তাড়াতাড়ি তার দম বন্ধ হয়ে যাচ্ছিল কারণ তার পিঠে তার বোন রয়েছে। তাছাড়া তানজিরো ভাবতেও পারেনি সাকুনজি এত বৃদ্ধ হয়েও এত দ্রুত কিভাবে দৌড়াতে পারে। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে আমরা দেখি নিজুকো তার কিমানো শিলাচ্ছিল, মানে নিজুকোর জামা পুরানো হয়ে গিয়েছিল এবং ছিঁড়ে গিয়েছিল। তো সেটা ঠিক করতে তার জামা শিলাচ্ছিল। তো তানজিরো এসে এটা দেখে ফেলে আর বলে তোর একটা নতুন জামা দরকার। কিন্তু নিজুকো বলে না না, এই জামাটা আমার অনেক বেশি পছন্দের আর আমার নিজের জামা কেনার চেয়ে আমার ভাই বোনেদের পেট ভরানো অনেক বেশি দরকার। আর তখন তানজিরো তার বোনকে কথা দিয়েছিল আমি তোকে একটা নতুন জামা কিনে দেব আর ভাই বোনদের পেট ভরে খাওয়াবো। আর তখন আমরা দেখি তানজিরো আজকে আবার তার বোনকে নতুন করে কথা দেয় আমি তোকে আগে ঠিক করব এবং তারপর তোর জন্য আমি নতুন জামাও কিনবো। কিছু দূর যেতেই তারা সাকুনজির বাড়ি চলে আসে আর তানজিরো বলে আমি কি টেস্টে পাশ করছি? এটা শুনে সাকুনজি বলে তোমার টেস্ট তো এখনো শুরুই হয়নি, এখন আমরা একটা উঁচু পর্বতে যাব। তো তারপর তানজিরো তার বোনকে ঘুম পাড়িয়ে সাকুনজির সাথে একটা উঁচু পর্বতে যায় যেখানে উঠতে উঠতে তার অবস্থা খারাপ হয়ে যায়। আর তারপর সাকুনজি বলে তোমাকে সকাল হওয়ার আগে আমার বাড়ি গিয়ে আমার সাথে দেখা করতে হবে, যদি তুমি এটা করতে পারো তাহলে তুমি টেস্টে পাস করবে। তখন তানজিরো মনে মনে বলতে থাকে এটা তো খুবই সহজ কাজ, আমি তো সাকুনজির গন্ধ মনে রেখেছি, তার গন্ধ শুকেই আমি সহজেই বাড়ি ফিরতে পারবো। কিন্তু সে যখন যেতে লাগে তার পা একটা দড়ির সাথে লেগে যায় আর তখনই তার গায়ে একটা পাথর এসে লাগে আর সে একটা গুহার মধ্যে পড়ে যায় আর সে বুঝতে পারে এই পুরো পর্বতে এই রকম ফাঁদ রয়েছে এবং সকাল হওয়ার আগে এই ফাঁদগুলো পেরিয়ে বাড়িতে যাওয়াই হচ্ছে আসল পরীক্ষা। এরপর যখন তানজিরো ভুল করে আরেকটা দড়ির উপর হাত রাখে তখন একটা গাছ এসে তাকে ধাক্কা দেয়। এত ফাঁদের কারণে সে বিরক্ত হয়ে যাচ্ছিল, তাছাড়া পাহাড়ের উপরে অক্সিজেনের মাত্রা খুবই কম থাকায় তার শ্বাস নিতেও অসুবিধা হচ্ছিল। তখন তানজিরো অনেক বড় একটা শ্বাস নেয় আর ঘ্রাণ নেওয়ার চেষ্টা করে কোথায় কোথায় ফাঁদ রয়েছে আর প্রতিটি ফাঁদে জাল নয়তো গাছের গুঁড়ি ব্যবহার করা হয়েছে। এগুলো ঘ্রাণ শুকে তানজিরো সামনের দিকে এগোতে থাকে আর অন্যদিকে আমরা দেখি সাকুনজি দরজার দিকে তাকিয়ে বসেছিল। আর তখনই দেখা যায় সকাল হয়ে যাওয়ার আগে তানজিরো সেখানে চলে আসে, তবে ওর অবস্থা খুবই খারাপ হয়ে থাকে। আর তারপর আমাদের কিছুদিন আগের কাহিনী দেখানো হয় যেখানে আমরা দেখি কেন সাকুনজি তানজিরোকে ট্রেনিং দিচ্ছে। মানে আমরা জানতে পারি গিয়োতো মিয়োকা মানে গত পর্বে সেই ডেমোস্লেটটা ও সাকুনজিকে একটা কাকের মাধ্যমে চিঠি পাঠিয়েছিল যেখানে লেখা ছিল আপনার কাছে আমি একটা ছেলেকে পাঠাচ্ছি, ও ডেমোস্লেয়ার হতে চায়। আর এখানে উল্লেখ্য ওর বোন একজন ডেমন, কিন্তু আমি শিওর ও কখনো কোনো মানুষের ক্ষতি করবে না, কারণ ও ডেমন হলেও ওর মধ্যে আমি অদ্ভুত কিছু দেখেছি, ওর মধ্যে এখনো মনুষ্যত্ব রয়েছে যেটা আমি আর কোনো ডেমনের মধ্যে দেখিনি। আর ওই ছেলেটির মধ্যে একটা স্পেশালিটি রয়েছে যেটা হলো আপনার মতন ঘ্রাণ নেওয়ার ক্ষমতা। আমি আপনাকে অনুরোধ করছি আপনি ওই ছেলেটিকে প্রশিক্ষণ করবেন এবং হয়তো ওই ছেলেটি আপনার পরবর্তী উত্তরাধিকারী হবে। ইতি আপনার প্রিয় গিও। এই জন্য মূলত সাকুনজি তানজিরোকে এত ট্রেনিং দিচ্ছে আর তার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে সাকুনজি নিজের জায়গায় তানজিরোকে বসাবে। এরপর গল্প প্রেজেন্টে চলে আসে আর সাকুনজি তানজিরোকে
বলে আমি তোমাকে আমার স্টুডেন্ট বানাবো। তুমি কি আমার স্টুডেন্ট হয়ে ডেমন স্লেয়ার হয়ে মানুষদের রক্ষা করতে চাও? আর এখানে এই পর্বটা শেষ হয়ে যায়।